আপনারা জানেন গতকাল বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে একটি সিদ্ধান্ত দেয়া হয়েছে যে এখন থেকে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি আর লাগবে না। স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় প্রথম স্ত্রীর অনুমতি আর লাগবে না। সেখানে বলা হচ্ছে 1961 সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ যে আইনটি ছিল সে আইনের 6 নম্বর অনুচ্ছেদের উল্লেখিত আইন অনুযায়ী পুনরায় সেই আইনটি বলবৎ করা হচ্ছে। এই আইন অনুযায়ী যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চান তিনি আরবিট্রেশন কাউন্সিলকে জানাবেন। আরবিট্রেশন কাউন্সিল চিঠি পাঠাবে স্থানীয় চেয়ারম্যানের কাছে। স্থানীয় চেয়ারম্যান সম্মতি দিলে ওই ব্যক্তি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। তার মানে ঘুষ দিয়ে কাগজ পাওয়া তো খুব সহজ। তো এখন যে লোকটা দ্বিতীয় বিয়ে করছে সে লোকটা তার স্ত্রী সংসার সন্তানাদি ভরণ পোষণ চালাতে পারবেন কিনা সেদিকে খেয়াল না করে, বিশেষ করে দুজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আজীবনের জন্য, স্বামী স্ত্রী। এখন স্বামী যদি আরেকজনের হয়ে যেতে থাকে, স্ত্রী যদি তা জানার অধিকার না থাকে বা বাধা দেওয়ার অধিকার না থাকে বা এ নিয়ে কোনো আলোচনার অধিকার না থাকে, তাহলে সেটা কেমন আইন? দেখুন, এখানে মুসলিম শব্দটা জুড়ে দেওয়া হয়েছে বলে আমি এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এসব আইনের স্কলার যারা আছেন তারা বলবেন দেশটা আসলে অন্যরকম হয়ে গেছে। বাংলাদেশে এখন দুটো ট্যাগ দিয়ে মানুষকে সহজেই পিটিয়ে মেরে ফেলা যায়। একটা হলো ধর্ম অবমাননার ট্যাগ দিয়ে, আর একটা হলো ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর। তো এগুলো আসলে হয় কি, এভাবে যখন কোনো সমাজ পরিচালিত হয়, কোনো দেশ পরিচালিত হয়, ওই দেশ আর আন্তর্জাতিক মানসম্পন্ন দেশ থাকে না। যেখানে মানবাধিকার থাকে না, যেখানে সুবিচার থাকে না, সেখানে কিছুই চলে না। যাই হোক, এই বিষয়টা এখন আপনারা দেখবেন। এর ভিতরে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। যতদূর জানা যায় আওয়ামী লীগ জন্মের পর থেকে 13 বার নির্বাচনে অংশ নিয়েছে এবং 9 বার সরকারের সাথে তারা গঠন করেছে, সরকার ছিল। তা এখন আওয়ামী লীগের জন্ম থেকে এই দলটি হলো নির্বাচন এবং গণতন্ত্রের দল। এই দলকে বাদ দিয়ে বাংলাদেশে 2 বার নির্বাচন হয়েছে। একটি হলো 88 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের সময়, আর একটি হলো 96 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়। তো 88 সালের নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়েছিল। সেই নির্বাচনের ফলে সরকার 5 বছরের জায়গায় 2 বছর পর পড়ে যায়, 2 বছরের বেশি স্থায়ী হয়নি। আর 96 সালে 15 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সরকার চলেছিল মাত্র 2 সপ্তাহ, 15 দিন। তো এখন এই আসন্ন নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করছে এই সরকার। সেটা হলো কোনো ব্যক্তি, আওয়ামী লীগে কয়েক কোটি মানুষ আছেন, এর ভিতরে হতে পারে 200-300 মানুষ অপরাধ করছে, সেই 200-300 মানুষকেই বিচারের আওতায় আনা হোক, তাদের অপরাধ প্রমাণ হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। এই কথা সারা বিশ্বের সবাই বলবে, যদি অপরাধী কেউ হয় তার শাস্তি হোক। কিন্তু বাকি যে মানুষগুলো তারা নিরপরাধ। সংবিধান আসেন গঠনতন্ত্র, দলের গঠনতন্ত্র, এটা কোনো সন্ত্রাসী সংগঠন না। বাংলাদেশে সাংবিধানিক আইন আসেন, সেই অনুযায়ী এই দল নিবন্ধিত একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এই দলের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছে। এই দল ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এই দল প্রতিটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করবেন, আর সেই নির্বাচনে আপনার কি পরিমাণ লোক আনতে পারবেন বা লোকজন আসবে তা আপনারা বুঝতে পারছেন। সকল জরিপ বলছে 20%-এর বেশি লোক এখানে উপস্থিত হবে না। প্রায় 80% লোকই অনুপস্থিত থাকবে এই নির্বাচনে। তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কোথায় যে দাঁড়াবে? এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন? জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। সরকার যখন বাদ দিচ্ছে না, তখন বগুড়ার জাপা অফিস, বগুড়ার জাতীয় পার্টি অফিস পিটিয়ে দখল করে নিয়েছে জুলাই যোদ্ধারা। তারা জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না। তা এভাবে কি কোনো নির্বাচন হয়? দেশের আইন ঠিক করবে কারা নির্বাচন করবে বা করবে না। এখন আইনগতভাবে জাতীয় পার্টি তারা নির্বাচনে এসছে, তাদের প্রার্থিতা দিয়েছে, বৈধতা পেয়েছে, এখন তারা তাদের নির্বাচনী প্রচারণা করবে। কিন্তু এই জুলাই যোদ্ধারা বা
বা এদের যে সহযোগী সংগঠনগুলো বা এদের উপরে যেসব সমর্থিত দলগুলো আছে, এনসিপি বা জামাত বা বিএনপি বা ইত্যাদি শিবির, এরা যদি জাপাকে মাঠে নামতে না দেয়, তাদের অফিস আদালত দখল করে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, এবং জাপাকে যারা ভোট দিবে তারা যদি ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে সে নির্বাচন কিসের নির্বাচন, কেমন নির্বাচন? এর মধ্যে জাতীয় পার্টির নির্বাচন থেকে যেন বাদ দেয়া হয়, এই জন্য বারবার হুমকি এসছে, বিভিন্ন জায়গায় রাস্তা দখল ঠকল এগুলো হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ভোটাররা পড়েছেন মহাবিপদে। বিভিন্ন পার্টি থেকে, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুটো দল থেকে তো ওপেনলি হিন্দু এলাকায় যে ভাষণ দেওয়া হচ্ছে, যদি ধানের শীষে ভোট না দেন তাহলে হিন্দুদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আবার ওরা যে বলছে যদি দাড়িপাল্লায় ভোট না দেয় তাহলে হিন্দুদের পিঠের চামড়া থাকবে না। তো এভাবে কি কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে? এখন আপনারা জানেন যে রজার খলিল, মানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে ডেকে পাঠিয়েছিল আমেরিকা। এখান থেকে নিরাপত্তা মন্ত্রণালয় এখানে তাদের ডাকে এসেছিলেন তিনি, এবং 2 দিন মিটিং হয়েছে। মিটিং এর পর যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হলো, বাংলাদেশে এই আসন্ন নির্বাচনে ব্লাডশেড হবে, রক্তের গঙ্গা বইবে, এবং প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হাতে, যা মাঠে মাঠে মানুষের হাতে দেখা যাচ্ছে, অস্ত্র হাতে মানে মিছিল করছে, বিভিন্ন কিছু। আপনারা জানেন এই জুলাই আন্দোলনের সময় 3 শতাধিক থানার অস্ত্রাগার লুট হয়েছিল। তারপর বেশ অনেকগুলো কারারক্ষীদের অস্ত্র লুট হয়েছিল। তো তাছাড়াও বিভিন্নভাবে আপনার অস্ত্র আসছে বিভিন্নভাবে, মিয়ানমার দিয়ে বা ভারত দিয়ে, এরকম শোনা যাচ্ছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসছে, কয়েকবার তা ধরাও পড়েছে। এইসব মিলিয়ে যে হিসাবে মিলান, অবৈধ অস্ত্র এখন ঘরে ঘরে। এরকম জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পরিবেশ হয় না এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। তাতে করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি চালু করে নির্বাচন করা দরকার। এই কারণে বাংলাদেশে যে নতুন চার্জ ডে অ্যাফেয়ার্স গিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে, তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবেন। মনে করা হচ্ছে গত 5 জানুয়ারি তারিখে ইউনুস আলী আখন্দ, যিনি মামলাটা করেছেন, আদালতে একটি রিট করেছেন এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচন করতে পারে না, তাদের বৈধতা নেই, এবং এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে, সেই রিটের শুনানি শুরু হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, চতুর্দিকে যেসব কথা শোনা যাচ্ছে, এ মাসের জানুয়ারির 20-21 তারিখের মধ্যেই জানা যাবে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত হচ্ছে কিনা। তাতে আগামী 1 সপ্তাহ রাজনীতির অনেক পরিবর্তন ঘটতে পারে। আমি আবারও বলছি, ঘটতে পারে, সম্ভাবনা আছে। কেউ এটাকে নিশ্চিতভাবে নেবেন না যে খান শওকত বলছে এটাই ঘটবে, তা কিন্তু না। আমরা বলছি রাজনৈতিক বিশ্লেষণ, বিভিন্ন জনের কাছ থেকে আমরা যেসব তথ্য পাচ্ছি, যেসব উপাত্ত পাচ্ছি, যেসব ইনফরমেশন পাচ্ছি, যেসব সম্ভাবনা পাচ্ছি, সেগুলোর আলোকে বলছি। তো সেই সব আলোকে বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই এই নির্বাচনটা যেন হয়, সেই সিদ্ধান্ত হবে, এবং সেটা হলে ডক্টর ইউনূসকে বাদ দেওয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ সাবেক বিচারপতি অথবা তার আগের সাবেক বিচারপতি অথবা অর্থনীতিবিদ সোবহান রহমান, সাবেক বিচারপতি, যদি না হয় তাহলে সোবহান রহমান, অথবা সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, অথবা শাহরিয়ার কবির, এরকম বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টা পদে তারা আসতে পারেন এবং নতুন করে উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে, এবং জানা যাচ্ছে খলিলুর রহমান একই পদে উপদেষ্টা রয়ে যেতে পারেন। এটা আমেরিকা নাকি সম্মতি আছে। কথাগুলো কতটুকু সত্য, কতটুকু ভুল বা কতটুকু মিথ্যা বা
কি ঘটতে পারে বা পারে না এটা জানার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় দেশবাসী, এদেশটা আমার আপনার সবার, আর কোনো মায়ের কোল খালি হোক আমরা চাই না। গণতন্ত্র এখানে স্থবির হয়ে মুখ থুবড়ে পড়ুক আমরা তো চাই না। দেশের মানুষই সিদ্ধান্ত নিক তারা কাকে ভোট দিবে, কারা সরকার গঠন করবে, তাদেরকে তারা বাদ দিবে রাজনীতি থেকে। এটা দেশের মানুষের চয়েস। আসুন আমরা গণতন্ত্রের প্র্যাকটিস যেন ধ্বংস না হয় সেই জায়গায় কাজ করি। আমি আমার দল করি, আপনি আপনার দল করবেন, এটা